বহু শ্রমিক কর্মনিয়োজন হারাতে পারেন। আমাদের আগামী 5 বছরে মূল এবং আমাদের সুদ পরিশোধ করার জন্য প্রায় $26 বিলিয়ন লাগবে। আমার মনে হয় তাদের বোধহয় চিন্তা বা তাদের সময়টা তাদের নির্বাচনী সময়কালের মধ্যেই থাকে। মব সংস্কৃতির একটা বিশেষ দিক ছিল চাঁদাবাজি। এই অস্থিরতা এবং অনিশ্চয়তার কারণে আপনি বিদেশি বিনিয়োগও আসবে এটা আপনি প্রত্যাশা করতে পারেন না। কিছু কিছু সমস্যার কথা যেটা আমরা বললাম বাইরের কারণেই হয়েছে, সেইগুলো মোকাবেলা করার জন্য কোনো নীল নকশা আমাদের আছে কিনা, কি করে আমরা সেগুলো মোকাবেলা করব। চর্চা সংলাপে আজকের অতিথি অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর সেলিম জাহান। আমরা কথা বলবো ইরান মার্কিন যুদ্ধ এর ক্রিয়া প্রতিক্রিয়া, বিশেষ করে বাংলাদেশে এই যুদ্ধের যে অভিঘাত জনজীবনে এবং অর্থনীতি ব্যবসা বাণিজ্যে কতটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কতটা ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা, এসব নিয়ে। ডক্টর সেলিম জাহান, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। শুরু করি ভালো একটা পর্ব নিয়ে। কয়েকদিন আগে নববর্ষ পালিত হলো নিশ্চয়ই। এবং এবারে নববর্ষ বেশ উৎসব মুখর পরিবেশেই গত বছর যে ভয় ভীতি এক ধরনের উৎকণ্ঠা ছিল সেটি নেই, যদিও শোভাযাত্রার নাম কি হবে এসব নিয়ে বিতর্ক ছিল। এই যে নববর্ষ একটা, আগে তো আমরা গ্রামীণ নববর্ষ মেলা হালখাতা এটাই জানতাম, নববর্ষকে সামনে রেখে যে বাংলাদেশে অর্থনীতির একটা জাগরণ বা অর্থনীতির একটা বেশ বিরাট তৎপরতা, এটি যদি আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে ব্যাখ্যা করেন। আমার মনে হয় যে এই নববর্ষের তো একটা উৎসবের দিক আছে, স্মৃতির দিক আছে, সার্বজনীনতার দিক আছে, সৌহার্দ্যের দিক আছে, কিন্তু অর্থনীতিরও একটা দিক আছে নববর্ষে। এখন এই অর্থনীতিটা নানানভাবে কাজ করে, অনানুষ্ঠানিক অর্থনীতিতে কাজ করে, আমাদের গ্রামীণ অর্থনীতিতে কাজ করে এবং সাম্প্রতিককালে আমাদের শহুরে বা নাগরিক অর্থনীতিতেও এটা এক ধরনের উন্মাদনা নিয়ে এসছে। গ্রামীণ অর্থনীতিতে আমরা জানি যে দীর্ঘদিন যাবৎ এই বৈশাখী মেলা উপলক্ষে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে নানান মেলা বসে এবং সেই মেলায় কুমোরেরা, অন্যান্য যারা মৃৎশিল্পীরা বা অন্যান্য যারা কারুকার্য শিল্পীরা, তারা নানান রকমের জিনিসপত্র নিয়ে আসেন এবং সেটা আনার জন্যে একদিকে যেমন শিল্পীদের একটা ব্যবসা কর্মনিয়োজন হয়, যারা পরিবহন করেন তাদেরও একটা কর্মনিয়োজন হয়। গ্রামে মেলার একটা বিশেষ দিক অন্তত আমাদের সময় দেখেছি এবং এখনও হয়তো এটা অব্যাহত আছে, সেটা হচ্ছে পালাগান, কবিগান, যাত্রা এবং সার্কাস। এবং আমরা জানি যে এর প্রত্যেকটিরই এক ধরনের অর্থনৈতিক মাত্রিকতা আছে, এটা আমরা গ্রামীণ অর্থনীতিতে দেখেছি। নাগরিক অর্থনীতিতে বৈশাখী মেলাটা বা বৈশাখ, পহেলা বৈশাখ আগে শুধু সাংস্কৃতিক উৎসব হিসাবে পালিত হতো। এখন আমরা দেখেছি যে এই বছরে বিশেষ করে দেখা গেছে যে বৈশাখ আসার আগেই রঙিন শাড়ি, নানান রকমের পোশাক, পাঞ্জাবি, এগুলোর চাহিদা অত্যন্ত বেড়ে গেছে এবং এটা বাড়ার কারণে ঘরে বসেই বলা চলে যে যে সমস্ত লোকজ শিল্প আছে তার একটা বিস্তার ঘটেছে এবং নাগরিক জীবনে পহেলা বৈশাখ উপলক্ষে এখন এই যে খাওয়া দাওয়ারও একটা রীতি আমরা চালু করেছি। সেই উপলক্ষে বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন খাদ্য সরবরাহের এই প্রতিষ্ঠান যেগুলো আছে তাদেরও ব্যবসা বাণিজ্যের একটা বিস্তার ঘটেছে। এর ব্যাপ্তি কতখানি, এর মূল্যমান কতখানি, সেটা এখন পর্যন্ত এই জাতীয় গবেষণা হয়নি, কিন্তু খুব নির্বিঘ্নেই বলা চলে যে বৈশাখী মেলা এবং চৈত্র সংক্রান্তি উপলক্ষে গ্রামীণ এবং নাগরিক বাংলাদেশে এক ধরনের অর্থনীতির ব্যাপ্তি ঘটেছে। এই নববর্ষকে সামনে রেখে গ্রামীণ এবং শহরে জনজীবনের মধ্যে এক ধরনের মেলবন্ধন লক্ষ্য করেছেন যে আমরা শহরের মানুষ যেসব ব্যবহার করি, অথবা
সেই তৈজসপত্র থেকে শুরু করে, আর সেটা কোনো না কোনোভাবে গ্রামীণ শিল্পীর হাতের ছোঁয়া বা তার কারুকাজ, এটার একটা থাকে। এই যে আবার এটার একটা অর্থনৈতিক ভিত্তিও তৈরি হয়। এই যে গ্রামীণ ও শহরের শহরের জনজীবন এবং গ্রামীণ অর্থনীতির মধ্যে একটা মেলবন্ধন যে তৈরি হয়, এটাকে কিভাবে দেখছেন? আমি এটাকে দেখি যে এটা একটা যোগসূত্র তৈরি করে। যদিও আমরা বলেছি যে গ্রামীণ অর্থনীতিতে বা গ্রামীণ জীবনে পয়লা বৈশাখ একভাবে উদযাপিত হয়, নাগরিক জীবনে অন্যভাবে উদযাপিত হয়, কিন্তু এরপরেও কিছু কথা থেকে যায়। এবং একটা কথা হচ্ছে যে আজকে নাগরিক জীবনে আমাদের গ্রামীণ শিল্প, আমাদের মেলায় যে সমস্ত জিনিসপত্র গ্রামে তারা নিয়ে আসে, তার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। শহরের জনজীবনে, শহরের বাড়িঘরেও আমরা দেখেছি যে এই জাতীয় পুতুল, মৃৎশিল্প, কাঠের শিল্প তারা এক ধরনের স্থান করে নিয়েছে। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যে খাওয়া দাওয়ার যে ঐতিহ্যের কথা আমি বলেছি নাগরিক জীবনে, তার অনেকটাই সরবরাহ হয়ে থাকে গ্রাম থেকে। সেটা চিনি গুঁড়ো চালই হতে পারে, সেটা বিন্নি ধানের চালই হতে পারে, সেটা গ্রাম থেকে আসে। এবং সেই সঙ্গে সঙ্গে এই অন্যান্য জিনিসপত্র, মাছ থেকে শুরু করে তৈজসপত্র থেকে শুরু করে বহু জিনিসই বৈশাখী মেলায় আমরা ব্যবহার করি, যেটা গ্রাম থেকে আসে। তৃতীয়ত যে পোশাকের কথা যেটা আমি বলেছি, যেটা শাড়ি হতে পারে তাঁত শিল্পের, কিংবা পাঞ্জাবি হতে পারে তাঁত শিল্প ভিত্তিক, এটার সাথেও গ্রামীণ যে অর্থনীতি তার একটা যোগসূত্র আছে। সুতরাং আমি মনে করি যে ভিন্নতা আছে কিভাবে উদযাপন করা হয়, কিন্তু এ দুটোই এখন এই যে উদযাপনের বা অর্থনীতির যে দিকটা গ্রামীণ এবং শহুরের জীবনে, তার মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়েছে। এখন আমরা আসি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ তো না, এটা ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ, আগ্রাসন। এই আগ্রাসন, সেখানে হাজার হাজার মানুষ মারা গেছেন, কিন্তু অর্থনীতির যে অভিঘাত সেটা বাংলাদেশে এসে পড়েছে। যেহেতু আমরা জ্বালানি আমদানি নির্ভর রাষ্ট্র, এবং যার চিত্র ঢাকার রাস্তায় বের হলেই দেখা যায় দীর্ঘ লাইন। মানে অর্থনীতি কতটা বিপদের মুখে? আমার মনে হয় যে অর্থনীতিতে একটা ঝুঁকি তৈরি হয়েছে। এই ঝুঁকি কিছুটা তাৎক্ষণিক, কিছুটা স্বল্প মেয়াদে এবং কিছুটা দীর্ঘমেয়াদেও দেখা যাবে। তাৎক্ষণিক যেটা আপনি উল্লেখ করেছেন যে এই যে জ্বালানির অভাব, এবং ঢাকার রাস্তায় বা আমাদের জেলা শহরগুলোর রাস্তায় যে দীর্ঘ পরিবহন খাতে যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি, তাদের যে আমরা দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ফিলিং স্টেশনগুলোর সামনে। একদম। তো এখন এই যে জ্বালানির সংকটের ফলে দুটো খাত খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে। একটা হচ্ছে শিল্প খাত, কারণ আমরা জ্বালানি নির্ভর আমাদের শিল্প খাত, এবং জ্বালানি আমদানি নির্ভর। অতএব আমদানি যদি ব্যাহত হয়, জ্বালানির দাম যদি বেড়ে যায়, আমদানি যদি আমরা না করতে পারি, তাহলে এর ফল হবে যে শিল্প খাতের জন্য যে জ্বালানি সেটা ব্যাহত হবে। অন্যদিকে আমরা কিন্তু আমাদের গৃহস্থালিকেও ভুলে যেতে পারি না, কারণ সেখানেও আমাদের গ্যাসের একটা নির্ভরতা আছে, এবং সেই দিক থেকেও আমার মনে হয় যে একটা ঝুঁকি হয়েছে। সুতরাং জ্বালানির সরবরাহ, জ্বালানির দামের যে বৃদ্ধি, সেটা একটা ঝুঁকি তৈরি করেছে এক। দ্বিতীয়ত আমাদের যে আমদানি রপ্তানি যেটা, সেটাও ব্যাহত হবে, কারণ এই আমদানি রপ্তানি আমাদের বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার জন্য আমরা জাহাজের উপরে অনেকটা নির্ভর করি, এবং এই জাহাজের যাত্রাপথে হরমুজ প্রণালী আছে, এবং অন্তত জ্বালানি নিয়ে আসার ক্ষেত্রে, জ্বালানি নিয়ে আসার ক্ষেত্রে বা অন্যান্য যে সমস্ত পণ্য সামগ্রী আমরা রপ্তানি করি তার ক্ষেত্রেও হতে পারে। এখন সেখানে যখন অবরোধ দেওয়া হয়েছে, তখন কিন্তু এই রপ্তানি বাণিজ্য এবং আমাদের আমদানি কিন্তু সেখানে ব্যাহত হবে, এবং সেইটা ব্যাহত হলে একদিকে জনজীবনে যেমন দুর্ভোগ দেখা দেবে, যেহেতু আমদানিকৃত পণ্যের একটা ঘাটতি দেখা দেবে, শিল্প খাতেও তার একটা অভিঘাত পড়বে। আর এই রপ্তানি ব্যাহত হলে পরে স্বাভাবিকভাবেই আমাদের বৈদেশিক মজুদ, যেটা মুদ্রা মজুদ, তার উপরেও একটা প্রভাব পড়বে। আর ৩ নম্বর যে প্রভাবের কথা বলছি, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই দেখা গেছে যে মধ্যপ্রাচ্যের যে অর্থনীতিগুলো,
আম, সেগুলোর মধ্যেও এক ধরনের ভঙ্গুরতা দেখা দিচ্ছে, স্থবিরতা দেখা দিচ্ছে। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেশের বহু শ্রমিক মধ্যপ্রাচ্যে কাজ করেন এবং তাদের প্রেরিত অর্থ কিন্তু বা শ্রম আয় আমাদের বৈদেশিক মুদ্রা মজুদের একটা বড় অংশ। এখন তাৎক্ষণিকভাবে এমন হতে পারে যে মধ্যপ্রাচ্যের এই যে যুদ্ধ বা সংকট এটা যদি দীর্ঘায়িত হয় এবং মধ্যপ্রাচ্যের অর্থনীতি যদি একটা ঝুঁকির মুখে থাকে, তখন কিন্তু আমাদের এই যে শ্রম আয় এটা ব্যাহত হতে পারে, কারণ বহু শ্রমিক কর্মনিয়োজন হারাতে পারেন। তো সেই অবস্থায় একদিকে যেমন বৈদেশিক মুদ্রার যে সরবরাহ সেটা কমতি হবে, স্বল্পমেয়াদে বা দীর্ঘমেয়াদে আমরা কিন্তু এটাও দেখতে পারি যে হয়তো অনেক শ্রমিক আবার দেশে ফেরত আসতে পারেন, মানে কাজ যদি না থাকে তাহলে ফেরত আসতে পারেন। সেটার অভিঘাত কিন্তু দেশজ অর্থনীতিতে পড়বে। আজকেই দেখলাম আপনি ডলারের সংকটের কথা বলছিলেন যে বাংলাদেশ ব্যাংক বেসরকারি ব্যাংকগুলো থেকে আহ, বেশ উল্লেখযোগ্য পরিমাণ ডলার কিনে রাখছে, কারণ আমাদের মজুদ কমে যাচ্ছে। মজুদ কমার কারণ হচ্ছে ওদের রপ্তানি কমছে। সুতরাং এটি দিয়ে আপাতত হয়তো পরিস্থিতি সামাল দেওয়া যাবে, কিন্তু দীর্ঘমেয়াদে তো এটি কাজে দিবে না। দীর্ঘমেয়াদে কি করণীয়? মজুদ কমে যাওয়ার কিন্তু আরেকটা কারণ আছে, এবং সেটা হচ্ছে যে আমাদের বৈদেশিক ঋণের বোঝা। কারণ আমাদের আগামী 5 বছরে মূল এবং আমাদের সুদ পরিশোধ করার জন্য প্রায় $26 বিলিয়ন লাগবে। তো সুতরাং আপনি এই যে বৈদেশিক ঋণ পরিশোধ করবেন সেটা তো বৈদেশিক মুদ্রায় পরিশোধ করছেন। অতএব একদিকে উচ্চ মূল্যের আমদানি করতে গিয়ে যেমন আপনার বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে, বৈদেশিক ঋণ পরিশোধের জন্যও আপনার বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে। এখন এটা থেকে উত্তরণের যে কথাটি আপনি বলেছেন, আমার মনে হয় যে এটা থেকে উত্তরণের 3টি পথ আমি মোটামুটিভাবে দেখি। একটা হচ্ছে যে আমরা খুব দুর্যোগপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এবং এই দুর্যোগপূর্ণ সময়ে যেখানে অর্থের একটা সংকট আছে, বৈদেশিক মুদ্রার একটা সংকট আছে, সেখানে আমদানির ক্ষেত্রে সাশ্রয়ী না হওয়ার মানে এটার আর কোনো বিকল্প নেই। এবং সাশ্রয়ী মানে হচ্ছে যে এখন আমাদের সামনে কি কি জিনিস আমরা আমদানি করি, তার মধ্যে কোন কোন জিনিস প্রয়োজনীয়, মানুষের নিত্য প্রয়োজনীয় যে চাহিদা সেটা মেটাতে, এবং শিল্প খাতের উপকরণ যেগুলো আছে কাঁচামাল বা অন্যান্য তার প্রয়োজন মেটাতে কোনটা একেবারে নিশ্চিতভাবে প্রয়োজনীয়, সেগুলো ছাড়া অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা আমদানি কিন্তু করি, খাদ্যপণ্য তো আমদানি করতেই হবে। খাদ্যপণ্য আমদানি করতে হবে, কিন্তু বিলাসদ্রব্য আমদানি করতে হবে না। না, আবার তাই না? কলকারখানার যন্ত্রপাতি আমদানি যন্ত্রপাতি করতে হবে। সেটা এখন আমাদেরকে দেখতে হবে যে কোন জিনিসগুলো আমাদের করতেই হবে। তো সেটা আমাদের করে আমরা যদি আমদানির ক্ষেত্রে একটা সাশ্রয়ী একটা কৌশল নিতে পারি, তাহলে পরে বৈদেশিক মুদ্রার উপরে চাপ পড়বে। 1 2 নম্বর হচ্ছে যে বৈদেশিক মুদ্রা কি করে বাড়ানো যেতে পারে বা সেই মজুদ, এটা বাড়ানোর তেলের ক্ষেত্রে বা জ্বালানির ক্ষেত্রে যদি বলি, তাহলে পরে আমরা আমাদের তেলের আমদানির জন্য মোটামুটিভাবে মধ্যপ্রাচ্যের উপরে নির্ভর করে থাকি বহুলাংশে। এখন এই তেলের আমদানির উৎসগুলোকে আমরা কিছুটা বৈচিত্র্যকরণ করতে পারি কিনা, যেমন আলাপ আলোচনা হচ্ছে যে কাজাখস্তান থেকে আমরা জ্বালানি আমদানি করতে পারি কিনা, নাইজেরিয়া থেকে আমরা আমদানি করতে পারি কিনা। তো হয়তো এই বৈচিত্র্য বা বহুদামুখী আমদানি উৎস যদি আমাদের সামনে আসে যেখান থেকে আমরা আমদানি করতে পারি, তাহলে হয়তো সেখানে এক ধরনের বোঝাপড়া করে আমদানির খরচ কমানো যেতে পারে। আর তৃতীয়ত স্বল্পমেয়াদে এবং দীর্ঘমেয়াদে, যেটা আমি বারবারই এর আগেও উল্লেখ করেছি, রপ্তানির বৈচিত্র্যকরণের কোনো বিকল্প আমাদের নেই। আমরা বছরের পর বছর, দশকের পর দশক শুধুমাত্র পোশাক শিল্পের উপরে বা তার রপ্তানির উপরে এবং শ্রমিক আয় থেকে বৈদেশিক মুদ্রা আহরণের যে আমাদের কৌশল, এটার বাইরে আমাদের এখন চিন্তা করতে হবে। অনেকে এটাকে দর্জি ব্যবসা বলেন, কারণ এর বড় এর কাঁচামাল আবার বাইরে আমদানি থেকে করতে হয় আসে, বাইরে থেকে। নিশ্চয়ই বাইরে থেকে আসে। এবং ইদানিংকালে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হয়েছে, তারা বলেছে যে পোশাক শিল্পের ওপরে তারা যে শুল্ক সেটা খুব কম বা শূন্য রাখবে, কিন্তু একটা বড় কিন্তু হচ্ছে
এর জন্য সমস্ত কাঁচামাল এবং তুলো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে। এই চুক্তি নিয়ে বেশ রাজনৈতিক পরিসরে আন্দোলন, বিক্ষোভ হচ্ছে এবং সমালোচনা হচ্ছে যে চুক্তিটা অসম এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী। অর্থনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন? না, এ জাতীয় যে কোনো চুক্তিরই দুটো দিক থাকে। এ জাতীয় চুক্তির দুটো দিক হচ্ছে, একটা দিক হচ্ছে যেটা দৃশ্যমান, আমরা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, যেটা প্রচারে এসেছে, যেটা সম্পর্কে সরকার ঘোষণা দিয়েছে। তো সেখানে আমরা দেখতে পাই যে হয়তো শুল্ক সুবিধা পেয়েছি বা শুল্ক কমেছে ইত্যাদি। কিন্তু এই বিশেষ চুক্তিটির অদৃশ্যমান বহু জিনিস রয়ে গেছে, যেখানে নানান রকমের শর্ত আছে। যেমন একটা শর্তর কথা আমি এইমাত্র বললাম। দ্বিতীয় শর্তটি হচ্ছে যে জ্বালানি আমদানি করতে হলে পরে যুক্তরাষ্ট্রের অনুমোদন লাগবে। তৃতীয় শর্তটি হচ্ছে যে চীনের সঙ্গে কোনো রকমের রপ্তানি, আমদানি বা বৈদেশিক বাণিজ্য করা যাবে না, বাড়ানো যাবে না, যাই হোক। বা এক ধরনের এই ব্যাপারগুলো তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ব্যাপারগুলো একটা দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ করা। এই জাতীয় একটা শর্ত আপনি একটা দেশের উপরে চাপাতে পারেন না। আপনি শর্ত চাপাতে পারেন আপনার দেশের যে সমস্ত জিনিসপত্র বা আপনার দেশ থেকে আমি যেগুলো রপ্তানি বা আমদানি করছি সেই ব্যাপারে, কিন্তু তৃতীয় পক্ষের সঙ্গে আমি কি করব বা না করব একটি সার্বভৌম দেশ হিসেবে, সেটা করলে পরে কিন্তু ভূ অর্থনীতিতে যেমন একটা প্রভাব পড়বে এবং সেইভাবে দেশের উপরে একটা নেতিবাচক প্রভাব এবং ওই পড়বে। চুক্তিতে এটাও আছে যে বাংলাদেশে ভবিষ্যতে পরমাণু ভিত্তিক কোনো প্রকল্প যাতে না করি, অর্থাৎ এখানে ইউরেনিয়াম উন্নয়নের যাতে কর্মসূচি না নেয়। এটা কি ভয় থেকে যে বাংলাদেশেও পরমাণু আমার মনে হয় হ্যাঁ, অস্ত্রের অধিকারী হয়ে যাবে? মানে এটার দুটো দিক। একটা দিক হচ্ছে যে আপনি আসলে আপনার অর্থনৈতিক বিষয়গুলোকে অর্থনৈতিক বা রাজনৈতিক বিষয়ের সঙ্গে সংযুক্ত করছেন, তো সেই জাতীয় শর্ত তো সেখানে আসতে পারে না, এক। আর দু নম্বর হচ্ছে যে ভয়ের চাইতেও আমার মনে হয় যে এই পরমাণু অস্ত্র, পরমাণু শক্তি, এটা কয়েকটি হাতেই কুক্ষিগত থাকুক, এটার নেতৃত্ব বলা চলে, এর মালিকানা বলা চলে, এটা বোধহয় পরাশক্তিগুলো এর বাইরে যেতে দিতে চায় না। এবং ইতিমধ্যেই তো এগুলো অন্যান্য দেশেও চলে গেছে, ইরানে গেছে, ভারতে গেছে, পাকিস্তানে গেছে, উত্তর কোরিয়াতে গেছে। তো সুতরাং আমার মনে হয় যে এটা একটা কুক্ষিগত ক্ষমতা বা কুক্ষিগত একটা কৌশলগত শক্তি নিজের কাছে রাখার জন্য এটা একটা বিরাট মানে অন্যায় শর্ত, এটা মানতেই হবে। ইরানে যে আলোচনা হচ্ছে, প্রথম দফা আলোচনায় তো অমীমাংসিতভাবে শেষ হলো, দ্বিতীয় দফা আলোচনার এখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রই চুক্তির করার জন্য মরিয়া, এবং সেখানেও কিন্তু বড় শর্ত হচ্ছে ইউরেনিয়াম কর্মসূচি তারা যাতে বাতিল করে দেয়, অথবা অন্তত একটা নির্দিষ্ট সময়ের জন্যে। যুক্তরাষ্ট্র বলছে 20 বছর, ইরান 5 বছর বলেছে। এটা নিয়ে অনেক বিশ্লেষক মনে করেন যে এটাই হচ্ছে মূল ভিত্তি, মানে দুই পক্ষকে এক করার বা দুই পক্ষের মধ্যে যদি বিরোধ থাকে, এই ধরনের শর্ত যেটা আপনি বললেন যে এটি তো কোনো দেশ করতে পারে না, নিজের স্বার্থ রক্ষার জন্য অন্যের স্বার্থ মানে স্বার্থকে বিসর্জন দেওয়া। প্রথমত হচ্ছে যে যুক্তরাষ্ট্র তো পারমাণবিক অস্ত্রধারী দেশ, ইসরায়েল পারমাণবিক অস্ত্রধারী। শুধু তাই নয়, এইটি একটিমাত্র দেশ যে পরমাণু বোমা ব্যবহার করেছে। না, সে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোথাও করেনি, কেউই করেনি, কোনো দেশই করেনি। কিন্তু অন্য একটি দেশ কেন পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না, মানে ইরান হোক বা অন্য কোনো দেশ হোক। যে কারণে আমরা দেখলাম যে আমাদের উপমহাদেশের দুটি দেশ নিজেদের নিরাপত্তার দোহাই দিয়ে, নিরাপত্তার কথা বলে সেই পরমাণু অস্ত্রের অধিকারী হয়েছে। অর্থনীতির দিক থেকে তো এই যুদ্ধ উন্মাদনা বা যুদ্ধের নিরাপত্তা নিয়ে যে বাড়াবাড়ি, আত্মরক্ষার নিয়ে যে বাড়াবাড়ি, এটি তো বিশ্ব অর্থনীতিকে একটা বড় বিপদগ্রস্ত করেছে। এখন যে বিষয় হচ্ছে এই তেল সংকট যদি আরও
চলতে থাকে। অর্থাৎ আমরা আশা করি যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটা সমঝোতা হবে শিগগিরই। যদি না হয় সেটা বাংলাদেশের এর যে পরিস্থিতি তৈরি হবে, আর কী ধরনের পরিস্থিতি তৈরি হবে সেটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে উত্তরণ এর জন্য আমাদের কি করণীয়? প্রথম কথা হচ্ছে ওই যে পরমাণু সম্পর্কিত যে আলোচনা আমরা করছি, এখন ইরান পরমাণু শক্তির অধিকারী, এটার মানেই যে তারা পারমাণবিক বোমা বানাবে তা কিন্তু নয়। তা নয়। কারণ পরমাণু কিন্তু জ্বালানির জন্যে, শান্তির জন্যও ব্যবহার করা যায়, অর্থনৈতিক উন্নয়নের জন্য। অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। সুতরাং আমরা কেউ পরমাণু নিয়ে গবেষণা করছে বা ইউরেনিয়াম কারো কাছে আছে, এটার মানে এই নয় যে সে পরমাণু বোমা বানাবে এবং অন্যকে আক্রমণ করবে। সুতরাং এ ধরনের একটা জুজুর ভীতি সব সময় তৈরি করা হয় যখনই কোনো উন্নয়নশীল দেশ এই পরমাণু শক্তির অধিকারী হয়। এবার আপনার মূল প্রশ্নে যদি আসি, তাহলে পরে এই যে সংকট এবং এই যে সংঘাত, এটা যদি দীর্ঘায়িত হয় তাহলে একটা প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, আরেকটা প্রভাব পড়বে ধরুন বাংলাদেশের প্রেক্ষিতে। এখন বিশ্ব অর্থনীতিতে যে প্রভাবটি পড়বে সেই প্রভাবটি হচ্ছে প্রথমত বিশ্বের প্রবৃদ্ধি, যেটা বৈশ্বিক প্রবৃদ্ধি, সেটা ব্যাহত হবে এবং সেই সঙ্গে সঙ্গে বৈশ্বিক ব্যবসা বাণিজ্য যেটা, সেটা ব্যাহত হবে। তা এখন আমরা তো একটা বৈশ্বিক কাঠামোর মধ্যে বসবাস করি। যখনই এই জাতীয় ব্যাপারগুলো ব্যাহত হবে তখনই তার একটা প্রভাব আমাদের দেশে অর্থনৈতিক দিক থেকে পড়বে। দ্বিতীয়ত, এই জাতীয় সংকোচন যদি বৈশ্বিক অর্থনীতিতে হয় তখন বিভিন্ন দেশ কিন্তু এক ধরনের অর্থনৈতিক জাতীয়তাবাদ, যেটাকে আমি বলি, সেই জাতীয় নীতি অনুসরণ করবে এবং তার ফল হবে এই যে এখন যে অভিবাসন চলছে এক দেশ থেকে অন্য দেশে, শ্রমিক বা মানুষ যাতায়াত করছে, তার উপরে নানান রকমের বাধা নিষেধ আসবে। কারণ খুব স্বাভাবিকভাবেই কোনো দেশে যখন অর্থনৈতিক একটা সংকট দেখা দেয় তখন অভিবাসী জনগণ তার প্রথম শিকার হয় এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে বহু দেশ কিন্তু তখন অন্তর্মুখী অর্থনৈতিক নীতিমালা গ্রহণ করবে। বাণিজ্য নয়, রপ্তানি নয়, দেশের মধ্যেই কতখানি উৎপাদন করা যায়, দেশের উৎপাদন মেটানো যায়। তার ডোনাল্ড ট্রাম্প প্রথম সরকারের সময়, ক্ষমতায় হ্যাঁ, প্রথম মেয়াদে যে ঘোষণা দিয়েছে একদম, এবং এখনো যখন আমেরিকাই প্রথম এই জাতীয় একটা ব্যাপার। তো এই রকমের একটা বৈশ্বিক একটা ব্যবস্থা যেখানে একটা দেশ অন্য দেশের উপরে নির্ভরশীল, শুধু রপ্তানি বা আমদানির উপরে নয়, আপনি যদি তথ্য প্রযুক্তির দিক থেকে দেখেন তাহলে সমস্ত দেশই পরস্পরের উপরে নির্ভরশীল। সেক্ষেত্রে এই জাতীয় একটা অন্তর্মুখী নীতিমালা যদি গ্রহণ করা হয় তাহলে এটা বৈশ্বিক ব্যবস্থার জন্যও ভালো হবে না, কোনো একটা বিশেষ দেশের জন্যও ভালো হবে না। তো এই জাতীয় পরিপ্রেক্ষি থেকে যদি আমি বাংলাদেশের দিকে তাকাই তাহলে পরে এর মধ্যেই বাংলাদেশে বেশ কিছু অর্থনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে এবং তার একটা ঐতিহাসিক দিকও আছে। তো সেই দিকে না গিয়েও যদি বলি, এর মধ্যেই আমরা জেনেছি যে বাংলাদেশের যে প্রবৃদ্ধির হার সেটা 3-4 এই রকমের হতে পারে। তা এখন প্রবৃদ্ধির হার তো শুধুমাত্র একটা সংখ্যা নয়, প্রবৃদ্ধির হার যদি ব্যাহত হয় এবং এটা যদি নিচু স্তরে থাকে তখন কর্মনিয়োজন কিন্তু ব্যাহত হবে এবং আমাদের যে তরুণ কর্মীরা তারা শ্রমবাজারে প্রবেশ করছেন তাদের কাজ দেয়া যাবে না। এই সংখ্যাটা কি 20 লাখ বা 25 লাখ? না, এই সংখ্যাটা আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে 30 লাখ, কিন্তু সেটা সরকারি হিসেব, এটা নিশ্চয়ই তার চাইতে অনেক বেশি হবে। মানে প্রতি বছর 30 লাখের বেশি? না, এখন 30 লাখের মতো বেকার আছে, এটা তারা বলছে। না, বেকার না, কত আসছে আমি বলছি প্রতি বছর এই যে শ্রমবাজারে কত প্রবেশ করে? প্রায় 15 লাখের মতো প্রবেশ করে প্রতি বছরই। তো সুতরাং এটা যদি আমরা সামাল না দিতে পারি এটার একটা অভিঘাত নিশ্চয়ই পড়বে। দ্বিতীয় হচ্ছে যে বাইরে থেকে যখন আপনি আমদানি করতে পারবেন না বা আমদানি আপনার কমে যাবে, সেটা উৎপাদন উপকরণের ক্ষেত্রে হতে পারে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও হতে পারে।
আপনি খাদ্যদ্রব্যের খাদ্যদ্রব্য। কথা উল্লেখ করেছেন, বা ভোজ্য তেলও হতে পারে সেখানে। তো সেই জাতীয় একটা অবস্থাতে যেটা হবে যে আমাদের বর্তমানে মূল্যস্ফীতি কিন্তু 8%, এবং এটা কিন্তু বেশি বোধহয় 8 8% শতাংশে ধরি, কারণ এর মধ্যে বলা হচ্ছে যে 8%, 8-9% যদিও হয়। তো সেখানে যদি এই জাতীয় একটা অবস্থার সৃষ্টি হয়, যেখানে আপনার উৎপাদন উপকরণ আপনি আনতে পারছেন না, ভোগ্যপণ্যের আমদানি যেখানে ব্যাহত হচ্ছে, স্বাভাবিকভাবেই এই মূল্যস্ফীতি বেড়ে যাবে। এবং এই মূল্যস্ফীতি বেড়ে গেলে সাধারণ মানুষ একটা বিপাকের মধ্যে পড়ে যাবে। এর মধ্যেই আমরা জানি যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এমনকি ইদানিং সময় রবি শস্যের মৌসুমেও দেখা গেছে শাকসবজির মূল্য দাম। কমছে না, কিংবা আমন ধান ওঠার পরেও দেখা গেছে যে চালের দাম কমছে না। তো সাধারণ মানুষের জনজীবনে এবং প্রাত্যহিক জীবনে এটার একটা বিশাল প্রভাব পড়বে। কৃষিতে কৃষিতেও পড়বে, কারণ কৃষিতে পড়বে আরেক দিক থেকে। প্রথম, সেটা হচ্ছে যে কৃষিতে সেচ যন্ত্রগুলোতে জ্বালানির উপরে নির্ভরশীল, তারা মূলত ডিজেল ব্যবহার করে থাকেন। এখন এই জ্বালানির মূল্য, ডিজেলের মূল্য বেড়ে গেলে আমাদের সেচ যে সুবিধা বা সেচের যে ব্যবস্থা আমাদের আছে, সেটা আমরা দেখব যে তার একটা বড় রকমের একটা ঘাটতি দেখা গেছে। তার উপরে হবে আমাদের পরিবহন খাতের উপরে যদি একটা প্রভাব পড়ে দ্বিতীয়ত, তো তখন এই যে পণ্য যে আমরা পরিবহন করি এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা ব্যাহত হবে। এবং যেগুলো পচনশীল পণ্য, সেটা দুগ্ধজাত দ্রব্য হতে পারে, শাকসবজি হতে পারে, সেগুলো বহু ক্ষেত্রে কিন্তু ফেলে দিতে হবে। অনেক দেশে এই সংকটে জ্বালানি তেলের দাম বাড়িয়ে এক ধরনের ঘাটতিটা পূরণ করার চেষ্টা করেছে, অর্থাৎ আয় ব্যয়ের ঘাটতি। কিন্তু বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন যে আমরা মানুষের যাতে কষ্ট না হয়, জ্বালানি তেলের দাম এখনই বাড়ানোর চিন্তা করছি না, এবং বাড়ানোও হয়নি। এটাকে কিভাবে দেখছেন? এখন জ্বালানির তেলের দাম আমরা বাড়াবো না, এটা ঢালাওভাবে যদি আমি বলি, তাহলে পরে কতগুলো বিষয় চলে আসে। সেটা হচ্ছে যে আমি যে জ্বালানি দাম আমি বাড়াচ্ছি না, সেটা একটা কৃত্রিম উপায়ে আমি ভর্তুকি দিয়ে এটার হ্যাঁ, ভর্তুকি দিয়ে। বাড়ানোটি আমি এবং বন্ধ বলছে করে যে রেখেছি। প্রতিদিন 200 কোটি টাকা ভর্তুকি দিতে ভর্তুকি হচ্ছে। দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি জ্বালানির উপরে চাপ থাকে, তাহলে এটার মূল্য স্বাভাবিকভাবে থাকলে বাড়তো, সেটাকে আমি বাড়তে দিচ্ছি না ভর্তুকির উপরে। ভর্তুকি যদি ক্রমান্বয়ে বেড়ে যায়, আমি কতদিন পর্যন্ত এই ভর্তুকির ভার বইতে পারবো? কারণ ভর্তুকি মানে হচ্ছে যে আমার অন্য সম্পদ যেগুলো আছে বা আমাদের সম্পদ যেগুলো আছে, তার উপরে একটা চাপ সৃষ্টি করা, অন্য সম্পদের ক্ষেত্রে একটা সংকোচন ঘটা। সুতরাং এটা হচ্ছে একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে এই যে আমি কৃত্রিম উপায়ে আমি জ্বালানির দাম বাড়তে দিচ্ছি না, তা একটা সময় যদি আমাকে বাড়তে দিতে হয়, তখন কিন্তু বাড়াটা অনেকখানি হয়ে যাবে। আর তিন, আমি জ্বালানির মধ্যে কিছু বিভাজন করি। জ্বালানির মধ্যে অকটেন আছে, পেট্রোল আছে, ডিজেল আছে। এখন আমরা জানি যে ডিজেলটা হচ্ছে যেটা সাধারণ পরিবহনে, বাসে, ট্রাকে, সেচ যন্ত্রে আমরা ব্যবহার করি। আমরা পেট্রোলটা গাড়িতে ব্যবহার করি। একেবারে উচ্চ স্তরে অকটেন আছে, অকটেনটা আমরা ব্যবহার করি খুব উচ্চ মূল্যের পরিবহনের খাতে। তো এখন সবগুলো না বাড়িয়ে আমরা দেখতে পারি যে অকটেন যেটা উচ্চবিত্তের মানুষেরা ব্যবহার করে, তার উপরে চিন্তা করা যেতে পারে আমরা বাড়াবো কিনা, কিংবা পেট্রোলের উপরে, অর্থাৎ ডিজেলের উপরে কম বাড়িয়ে বাকি দুটোতে যদি বেশি বাড়ানো যায়, এই জাতীয় বিভাজিত একটা বৃদ্ধি যদি আমরা করি, তাহলে পরে হয়তো আমরা জ্বালানির যে মূল্যের যে বৃদ্ধি করব, সেটা হয়তো একটা সহনীয় পর্যায়ে আমরা রাখতে পারব। মানে আপাতত সংকট থেকে উত্তরণের জন্যে আমাদের রাশিয়ার জ্বালানির আমদানির উপর যে নিষেধাজ্ঞা ছিল, সেটি যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ছাড় দিয়েছে। কিন্তু একটা সমস্যা হলো, যুক্তরাষ্ট্র থেকে যে অপরিশোধিত জ্বালানি, সেটি শোধন করার যন্ত্র এখানে নেই। সেটা শোধন করতে হবে ভারতে বা অন্য কোনো তৃতীয় দেশে।
সেক্ষেত্রে এই যে আমরা সক্ষমতা তৈরি করিনি এত হ্যাঁ, বছরেও, নিশ্চয়ই। এবং জ্বালানি বিদ্যুৎ খাতে তো মানে মানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এবং সেখানে অনেক এখন আমরা অনেক লাইন লাইন করে রেখেছি, অনেক বিদ্যুৎ কেন্দ্র করেছি যেখানে বিদ্যুৎ আহ, ওই সক্ষমতার অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। অর্থাৎ আমরা বিদ্যুতের যে উপাদান তৈরি করতে পারিনি, কিন্তু আমরা মেশিনারি তৈরি করেছি। আর সেটি, এবং তার একটা খরচ আছে, রক্ষণাবেক্ষণের খরচ আছে। এই যে আমাদের সামগ্রিকভাবে আমাদের জ্বালানি খাতটা কোন অবস্থায় আছে, জ্বালানি বিদ্যুৎ? আমার মনে হয় যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতের যে জিনিসটি খুব প্রয়োজন, আপনি বিনিয়োগের কথা বলেছেন, কিন্তু বিনিয়োগটা হতে হবে কিন্তু দীর্ঘকালীন একটা সক্ষমতা বাড়ানোর জন্যে, এবং বিনিয়োগটা হতে হবে যে ঝুঁকি যদি আসে সেই ঝুঁকি সামলানোর মতো একটা ব্যবস্থা তৈরি করার জন্যে। যেমন চীনের কথা যদি বলি, চীনে কেন্দ্রীয় জ্বালানি পরিশোধন করার ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও ছোট ছোট, যেটাকে তারা বলছে টিপট পরিশোধনাগার, এরকম ছোট ছোট প্রচুর পরিশোধনাগার তারা তৈরি করে রেখেছে সারা চীন জুড়ে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই পরিশোধনাগারগুলোকে ক্ষমতা দেওয়া হয়েছে সরাসরি আমদানির। তা এখন এই ছোট ছোট টিপট পরিশোধনাগারগুলো হয়তো লক্ষ লক্ষ ব্যারেল আমদানি করতে পারে না, কিন্তু মোটামুটিভাবে বা হাজার হাজার ব্যারেল আমদানি করে তারা ইতিমধ্যেই চীনের একটা জ্বালানির নিরাপত্তা মজুদ তারা তৈরি করে রেখেছে। এদিকে সরকারি খাত না বেসরকারি খাত? এটা ছোট সরকারি মানে সাহায্যে বেসরকারি খাতে। তা এখন এটার ফল হয়েছে এই যে যখন সব বড় বড় পরাশক্তি, বিশেষত যুক্তরাষ্ট্র লক্ষ্য রাখছে যে চীন কতখানি জ্বালানি আমদানি করে, তাদের দৃষ্টি কিন্তু নিবদ্ধ হচ্ছে ওই কেন্দ্রীয় শোধনাগারের উপরে। কিন্তু তার আড়ালে যে এই ছোট ছোট টিপট শোধনাগারগুলো হাজার হাজার লক্ষ লক্ষ ব্যারেল আমদানি করে সেটাকে মজুত করে একটা সক্ষমতা তৈরি করেছে, সেটা কিন্তু তারা দেখতে পায়নি। এর ফলে যেটা হয়েছে যে এখন বলা হচ্ছে যে একেবারে অন্তত 1 বছরের জন্যে তাদের জ্বালানির মজুদ আছে, এবং যদি দীর্ঘমেয়াদে ধরা যাক যে কৌশলজাত মজুদ তাদের 13 লক্ষ ব্যারেলের মতো তারা মজুদ আছে। তো এটা তো একদিনে হয়নি, এটার জন্য পরিকল্পনা করা হয়েছে, এটার জন্যে সক্ষমতা তৈরি করা হয়েছে, এটার জন্যে নানান রকমের উপাদান বা কাঠামো তৈরি করা হয়েছে। তো আমাদের জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমি সবসময় লক্ষ্য করেছি যে আমরা তাৎক্ষণিক সমস্যা হলে তার তাৎক্ষণিক সমাধান খুঁজি, কিন্তু এটা এমন একটা খাত যেখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রয়োজন আছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন আছে। বাংলাদেশে এই বিদ্যুৎ খাতে বিশেষ করে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে ক্যাপাসিটি চার্জ, এবং সেটা সরকারি সহায়তা করেছে, বিদ্যুৎ উৎপাদন হোক বা না হোক। এই যে কুইক রেন্টাল আর রেন্টাল, এটা বহু এবং দলীয় লোকদের, আস্থাভাজন লোকদেরই দেওয়া হয়েছে, এবং এর মাধ্যমে কোটি কোটি টাকা অপচয় হয়েছে, এবং এখনও বোধহয় এটার দায় বহন করতে হচ্ছে। সুতরাং এই সরকার যেটা যখন করেছিল তখন একটা অজুহাত ছিল দ্রুত, মানে বিদ্যুৎ ছিল না, দ্রুত বিদ্যুৎ উৎপাদন করতে হবে। কিন্তু আমরা 15-20 বছর পরও আমরা দেখলাম, 15-16 বছর পরও দেখলাম যে একই পরিস্থিতি। এটি কেন হলো? না, এটি হলো যে এটার উত্তর আপনি কিন্তু দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে যে যেহেতু দলীয় একটা স্বার্থে করা হয়েছে, যেহেতু কিছু মানুষকে সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে, যেহেতু এখান থেকে মুনাফা লুটে নেওয়ার একটা সুযোগ তৈরি করা হয়েছে, সেহেতু এই জিনিসগুলো তৈরি হয়েছে, কিন্তু এর তো কোনো ব্যবহার বা সক্ষমতা বৃদ্ধিতে তৈরি হয়নি। মনে রাখতে হবে যে জ্বালানি এবং বিদ্যুৎ হচ্ছে অত্যাবশ্যকীয় একটা খাত, এবং এটা মানুষের প্রতিদিনকার যে চাহিদা তার সঙ্গে সম্পৃক্ত। এটাতে বিশাল বিনিয়োগের প্রয়োজন আছে, অবকাঠামো বিনিয়োগের প্রয়োজন আছে, আবার সেবা দেওয়ার জন্যে যে জাতীয় কাঠামো তৈরি করা দরকার তারও প্রয়োজনীয়তা আছে। অতএব
দ্রুত এটার সমাধান করে ফেলবো বা এই জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমি আমার বিদ্যুৎ এবং জ্বালানির যে ঘাটতি মেটাবো, এটা না করে মূলত বড় প্রকল্প যেটা থেকে আমরা বলতে পারি যে ন্যূনতম প্রয়োজনীয় বিদ্যুৎ তৈরি হতে পারে এবং তার সরবরাহ আমার মনে হয় যে নিশ্চিত করা দরকার। এখনো তো বলা হয় যে বাংলাদেশে অনেক ভূগর্ভে মাটির নিচে এবং সমুদ্র পৃষ্ঠে অনেক তেল গ্যাসের সম্ভাবনা আছে, যেটা আমরা এখনো অনুসন্ধানের চেষ্টা করিনি। এবং পূর্বপর অনেক সরকারই এসে বলেছে যে আমরা এটা করব, কিন্তু এটি বোধহয় গত 2-3 দশকেও খুব একটা কাজ হয়নি। আর এই যে আমাদের সরকারগুলো যারা আসে, যারা দায়িত্ব নেন, তারা এই ব্যাপারে এতটা নিস্পৃহ কেন, অনীহ কেন? আমার মনে হয় তাদের বোধহয় চিন্তা বা তাদের সময়টা তাদের নির্বাচনী সময়কালের মধ্যেই থাকে। কারণ হচ্ছে যে এই যে বিদ্যুতের কথা বললেন, জ্বালানির কথা বললেন, এটা তো যে কোনো সরকারকে দেখলে পরে একটা দীর্ঘমেয়াদী দেখতে হবে যে 20 বছরের পরে আমি কি জাতীয় সক্ষমতা তৈরি করব, 20 বছরের পরে বিদ্যুতের চাহিদা, জ্বালানির চাহিদা আমার কত হবে এবং সেটা আমি দেশজ উৎস থেকে কতখানি তৈরি করতে পারবো। এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং এর মধ্যে যেমন যেটা বললাম অবকাঠামোর বিনিয়োগ আছে, তেমনিভাবে সেবা দেওয়ার জন্য যে কাঠামো সেটার জন্য বিনিয়োগ আছে। এখন সরকার যদি তার পরিকল্পনার সময়সীমা বা পরিসীমা তার নির্বাচনী পরিসীমার মধ্যে সীমিত রাখেন 5 বছর, তাহলে অন্যান্য খাতে পরিবর্তন করা সম্ভব হলেও বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কিন্তু অনেক সময় এটা সম্ভব হবে না, কারণ এটার অবকাঠামো তৈরি করতে সময় লাগে, বেশ সময় লাগে, এটা সময় সাপেক্ষ। 1, 2 নম্বর হচ্ছে যে আমরা বিদ্যুৎ এবং জ্বালানির কথা বলছি, কিন্তু এটাতেও তো বৈচিত্র্যকরণ করা যায়। আমরা বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা সৌর শক্তির উপরে নির্ভর করতে পারি, আমরা বায়ু শক্তির উপরে নির্ভর করতে পারি, যেহেতু আমাদের দক্ষিণাঞ্চলে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে যেখানে বায়ু প্রবাহ অত্যন্ত ভালো। আমরা জলশক্তির উপরে নির্ভর করতে পারি, আমরা বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা সেটার দিকে নজর দিতে পারি। সুতরাং বিদ্যুৎ এবং জ্বালানি, বিশেষ করে বিদ্যুতের ক্ষেত্রে তার বিকল্প হিসেবে আমাদের অন্যান্য জিনিসগুলো কিন্তু দেখা দরকার। এটাও বোধহয় সরকার অনেক সময় দেখেন না বা দেখতে চান না, যে কারণে যে এটারও হয়তো তৈরি করতে, প্রতিষ্ঠা করতে, স্থাপনা করতে 5 বছরের বেশি সময় লাগবে। আমাদের এখানে একটা রাজনৈতিক সংস্কৃতি আছে, যখন যে সরকার দায়িত্ব নেয় আসে, তারা পূর্বসূরির উপর একটা বড় সমস্ত দায়, সমস্ত ব্যর্থতার দায় চামান, যে পূর্বসূরিরা দেশ ধ্বংস করে গেছে, অর্থনীতি ধ্বংস করে গেছে। এটা 24শে গণ অভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তী সরকার আসলো, তখন তারা এটা বলেছিলেন। আবার তা আমরা ভাবলাম যে যাক, আমরা তো ওই গণ অভ্যুত্থানের পর তো আমরা সেই পুরনো সংস্কৃতি আর দেখব না, পুরনো ব্যর্থতার গ্লানি আর বইব না। কিন্তু অন্তর্বর্তী সরকার যাওয়ার পর বিএনপি নির্বাচনের মাধ্যমে যে বিএনপি সরকার এসেও বলল যে অন্তর্বর্তী সরকার অর্থনীতি সব শেষ করে দিয়েছে। এই যে দায় চাপানো পূর্বসূরির উপর, এটিকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? আমার মনে হয় যে একটি কথা আপনি বলেছেন যে দায় চাপানো, আরেকটি সংস্কৃতির আরেকটি অংশ হচ্ছে যে পূর্ববর্তী সরকার কোনো কিছুই ভালো কাজ করেনি সেটাও অস্বীকার করা। তো দুটো দিকেই আছে। আমরা জানি যে সরকারের একটা ধারাবাহিকতা আছে এবং যে কোনো একটি সরকারকে যদি আমরা নিই, তার কিছু ব্যর্থতা আছে, কিন্তু তার কিছু কিছু অর্জনও তো আছে। এখন নতুন সরকার যদি খুব নিরপেক্ষভাবে দেখতে চেষ্টা করেন যে কোনো নতুন সরকার, তাহলে আমার মনে হয় যে তাদের কৌশল হওয়া উচিত পূর্ববর্তী সরকারের যে অর্জনগুলো আছে তার উপরে ভিত্তি করে ওটাকে আরও বাড়ানো যায় কিনা। আর ব্যর্থতার দায় নিশ্চয়ই মানে থাকবে এর আগের সরকারের উপরে, কিন্তু সেই দায় মুক্তির জন্য কী কী করা যেতে পারে। তো আমাদের সংস্কৃতিটাই ওইভাবে গড়ে উঠেছে, কিন্তু আমার মনে হয় যে বর্তমান সময় দাঁড়িয়ে আমরা দেখতে পারি যে আমরা বাংলাদেশ হিসেবে
সরকারের কথা বলছি না, বাংলাদেশ হিসেবে যেগুলো আমাদের অর্জন আছে সেই অর্জনগুলো উপরে ভিত্তি করে আমরা কি করে আরও সামনের দিকে যেতে পারি। আর দায়ের কথা যেগুলো বলছেন, ব্যর্থতা যেগুলো আছে, সেই ব্যর্থতাগুলো থেকে এক, সেটার মোকাবেলা আমরা কি করে করতে পারি, আর দুই, যেটা আমরা কখনোই করি না, সেটা হচ্ছে সেই ব্যর্থতা থেকে আমরা কি শিখতে পারি। কিন্তু এই মুহূর্তে অর্থনীতির ইরান যুদ্ধের বিষয়টা যদি বাদও দেয়, বাংলাদেশ অর্থনীতির এই মুহূর্তে প্রধান সংকটটা কি? আমার মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির প্রধান একটা যে আম, সংকট বা ঝুঁকি বা বা ঝুঁকি সংকট? যেটা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অনিশ্চয়তা, আর একটা হচ্ছে অস্থিরতা। অনিশ্চয়তা বলতে আমি বোঝাচ্ছি যে বর্তমান সময় বাজেট আগামীতে আসছে, কিন্তু বর্তমান সময়ে একটা বাজেট তৈরি করা মানে স্বাভাবিক অবস্থায় সেটা তো সম্ভব হবে না। কারণ হচ্ছে যে আমাদের আয় কতখানি হবে সে সম্পর্কে অনিশ্চয়তা আছে, আমরা ব্যয় আসলে কতখানি হবে আগামী বছরে সেটা সম্পর্কে অনিশ্চয়তা আছে, আমাদের প্রবৃদ্ধি কতখানি হবে সেটা সম্পর্কে একটা অনিশ্চয়তা আছে। সুতরাং এই অনিশ্চয়তার একটা মধ্যে থেকে একটা মানে অর্থনৈতিক দিক নির্দেশনা অন্তত এক বছরের জন্য দেওয়াটা নীতিমতো মুশকিল। আর দ্বিতীয় হচ্ছে অস্থিরতা, এবং এই অস্থিরতা যেটা আপনি বলেছেন বাইরে থেকে যে অস্থিরতা আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে বিশ্বের নানান রকমের সংকটের কারণে, কিন্তু অর্থনীতির নিজেরও অন্তর্নিহিত কিছু অস্থিরতা আছে, এবং এই অস্থিরতা একদিনে সৃষ্টি হয়নি। যেমন আমরা জানি যে এই যে বেশ কিছুদিন যাবৎ, এর আগেও আমরা দেখেছি যে একটা মব সংস্কৃতি যখন বিস্তার লাভ করেছে, তো সেটার একটা রাজনৈতিক সামাজিক একটা দিক আছে, কিন্তু আরেকটি দিক তো অর্থনৈতিক। কারণ এই মব সংস্কৃতির একটা বিশেষ দিক ছিল চাঁদাবাজি এবং ক্ষুদ্র ব্যবসায়ী, তারপরে ধরা যাক মধ্যম শ্রেণী ব্যবসায়ীর উপরে জোর জুলুম। তো এই অবস্থায় যে কোনো ব্যবসায়ী তার যত ক্ষুদ্র বিনিয়োগই হোক না কেন, তার যত ক্ষুদ্র কর্মকাণ্ডই হোক না কেন, সেগুলোকে সামনে এগিয়ে নেওয়ার জন্যে সাহসও পাবে না এবং নিশ্চিতও হতে পারবে না। এই অস্থিরতা এবং অনিশ্চয়তার কারণে আপনি বিদেশি বিনিয়োগও আসবে এটা আপনি প্রত্যাশা করতে পারেন না। তো আমার মনে হয় যে বর্তমান সময়ে যদি আমরা এক ধরনের স্থিতিশীলতা এই অর্থনীতিতে দিতে পারি, তাহলে পরে বোধহয় একটা ভিত্তি রচিত হতে পারে। আজকেই আপনি দেখেছেন যে আমাদের সংস্কার হয়নি বলে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বলেছে যে তাদের যে ঋণ দেওয়ার কথা ছিল সেটা তারা পরবর্তী কিস্তির যে ঋণটা তারা আটকে রাখবে বা এখনই দিচ্ছে না, বা অন্তত পক্ষে কর বাড়াতে হবে এবং ভর্তুকি একেবারে কমিয়ে আনতে হবে, এই জাতীয় শর্ত তারা চাপিয়ে দিতে চেষ্টা করছে। তো এগুলোও তো এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করছে অর্থনীতিতে। তা আমার মনে হয় যে একেবারে প্রবৃদ্ধি কম, কিংবা আপনার বিনিয়োগ আসছে না, কিংবা কর্মনিয়োজনের একটা ব্যর্থতা আছে, এগুলো নানানভাবে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে, কিন্তু তার পেছনে যে কারণগুলো আছে সেইগুলো মনে হয় আমাদের। এই অবস্থায় আপনি অর্থমন্ত্রী হলে আগামী বাজেট কিভাবে প্রণয়ন করতেন? কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতেন, কোন কোন বিষয়কে আপনি এড়িয়ে যেতেন বা সেটাকে অপ্রয়োজনীয় মনে করতেন? বর্তমান অর্থনীতিতে বাজেট তৈরি করতে গেলে অনেকটা আপনার যুদ্ধক্ষেত্রে একজন সেনাপতি যে জাতীয় কৌশল অবলম্বন করেন সেই রকমের কৌশল অবলম্বন করতে হবে। এটা বলতে আমি কি বোঝাচ্ছি? এটা বলতে আমি বোঝাচ্ছি যে একটা ইরানি সেনাপতি না মার্কিন সেনাপতি? না, সেটা বাদ দিয়ে যে আপনি যুদ্ধক্ষেত্রে যখন আপনি আপনার কৌশল নির্ধারণ করেন, আপনার সামনে থাকে একটা মানচিত্র, এবং সেই মানচিত্রতে থাকে আপনার যোদ্ধারা কে কোথায় আছে, আর আপনি কোন কোন জায়গা দখল করতে চান বা কোন কোন জায়গাকে কবজায় আনতে চান সেটা। তো সেটা থেকে আপনি সৈন্য পরিচালনা করেন, তাই না? তা আমি মনে করি যে আগামী বাজেটের জন্যে আমাদেরও সামনে একটা মানচিত্র থাকা দরকার। যারা বাজেট প্রণয়ন করবেন সেই মানচিত্রে থাকবে সৈন্য হিসেবে আমার আয়ের উৎস কী কী, আয় কোথা থেকে আসবে, আর আমাদের লক্ষ্য থাকবে যে কোন কোন জায়গায় আমরা যেতে চাই। তো এইটা রেখে কয়েকটা জিনিস প্রথমেই করা দরকার।
সেটা হচ্ছে যে সামনে যেই জায়গাগুলো আছে তার সবগুলো আমরা দখল করতে চাই না। আমরা যেতে চাই যে সেই সমস্ত জায়গা দখল করতে চাই যে সমস্ত জায়গায় গেলে আমরা আরও সামনের দিকের জায়গাগুলোতে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। সুতরাং এটা একটা অগ্রাধিকারের প্রশ্ন। সরকার শুধু অঙ্গীকারবদ্ধ থাকলে হয় না, সরকারকে অগ্রাধিকার নির্ধারণ করতে হয়। বর্তমান সময়ে বাজেট প্রণয়নের জন্য সেই অগ্রাধিকার যত ন্যূনতম পর্যায়ে রাখা যায়। সুতরাং অগ্রাধিকারের মধ্যে সবগুলোই গুরুত্বপূর্ণ নয়, সবগুলোই সমভাবে প্রয়োজনীয় নয়। অতএব কোনটা আমার এই মুহূর্তে প্রয়োজন, কোনটা আমার 1 বছর পরে করলেও চলবে, কোনটা আমি একেবারে বাদ দিতে পারি, সেটাও বিবেচনার মধ্যে রাখা দরকার। কিছুদিন আগেও দেখলাম যে বিভিন্ন প্রকল্প আপনার অনুমোদিত হয়েছে। এখন কোন প্রকল্প আমার দরকার, একেবারে প্রয়োজনীয়, কোনটি আমার প্রয়োজনীয় নয়, কোনটি আরও 2 বছর পরে করলেও কোনো রকমের অসুবিধা হবে না, তো সেই জাতীয় আমার মনে হয় যে এই অগ্রাধিকারটা তৈরি করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে আমাকে তো সাশ্রয়ী হতে হবে। ওই যে জায়গায় আমি পৌঁছাবো, যত কম খরচে এবং যত অল্প বাধায় এবং যত কম পথ পরিক্রমা করে আমি ওখানে যেতে পারি, সেটা আমাকে নির্ধারণ করতে হবে। ওই জায়গাটা মানে ওই জায়গায় পৌঁছতে একজন সেনাপতি যেমন ভাবেন আমাকে কি 5,000 সৈন্যের আত্মাহুতি দিতে হবে, নাকি আমি 500 সৈন্যের আত্মাহুতি দিয়েও আমি সেখানে পৌঁছতে পারবো, সেইটা নির্ধারণ করতে হবে। বিএনপি সরকারের 180 দিনের কর্মসূচি, অর্থাৎ 6 মাসের তারা একটা স্বল্পমেয়াদী কর্মসূচি নিয়েছেন। এর মধ্যে অনেকগুলো জনহিতকর প্রকল্প আছে, যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদি। এটি আপনি যদি অর্থনীতিবিদ হিসাবে মূল্যায়ন করতে বলা হয়, যে আপনি এর ইতিনীতি ইতি এবং নীতি কীভাবে দেখেন? আমি মনে হয় যে এটা আমি এইভাবে দেখি যে প্রথমে বলে নেওয়া দরকার যে তারা যখন এই কর্মসূচি হাতে নিয়েছেন এবং সামনে এগিয়েছেন, তখন কিন্তু ইরান যুদ্ধ ছিল না। অতএব এক ধরনের অনিশ্চয়তা তাদের সামনে এসছে, যেটাকে এমন অবস্থায় এসছে যে সামাল দেব না সংস্কার করব, এই জাতীয় একটা প্রশ্ন তাদের সামনে উপস্থিত হয়েছে। সুতরাং সেই ব্যাপারে তাদেরকে ছাড় দিতে হবে। সেইটা মনে রেখে আমি মনে করি যে একটা সরকারের গ্রহণযোগ্যতা এবং একটা সরকারের অঙ্গীকার অন্তত পক্ষে জনগণ সেটা দেখতে চায়। এবং আপনি যে সমস্ত উদ্যোগের কথা বলেছেন, যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, সেটার প্রবর্তন করার মাধ্যমে বর্তমান সরকার প্রতিষ্ঠা করেছেন যে তারা যে জাতীয় কথা বা যে জাতীয় প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, সেগুলো তারা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। কিন্তু এখানে এসে একটা তাদেরকে দেখতে হবে যে এই যে বিভিন্ন উদ্যোগগুলো আছে, সেগুলোর জন্য অর্থ ব্যয় কতখানি হবে এবং সেই অর্থ ব্যয় করার মতো সম্পদ আমার কাছে আছে কিনা। কারণ সেই ক্ষেত্রে আমরা যে জাতীয় পরীক্ষামূলক যে সমস্ত কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি, আরও কিছুদিন এটা আমরা চালাই, এটাকে আরও বিস্তারিত না করে, এবং একটা মূল্যায়ন করি যে ধরা যাক আগামী 100 দিন বা 180 দিনে এটা থেকে কি ফলাফল হয়, তারপরে আমরা এটাকে আরও বিস্তারিত করি। এর ফলে আমরা এটার থেকে একটা উদাহরণও পাবো, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের একটা নিঃশ্বাস নেওয়ার জায়গাও তৈরি হবে যে বিশালভাবে করে আমরা একটা অন্য জায়গায় যেতে পারিনি। আপনি যদি ইতিবাচক যদি দেখেন, তাহলে আমি মনে করি যে তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি, এবং যে সমস্ত জনহিতকর কাজের কথা বলেছেন, তাহলে পরে সেই দিকে তারা ঠিকভাবেই যাচ্ছেন। কিন্তু অন্য দিক থেকে যে এখন পর্যন্ত কিন্তু আমরা ঠিক জানি না যে প্রবৃদ্ধি বাড়ানোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদের প্রবৃদ্ধি কৌশলটা কি হবে, সেই প্রবৃদ্ধি কৌশল কি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি কৌশল হবে কিনা। এর মধ্যেই বলা হয়েছে যে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে, সাশ্রয়ের জায়গাগুলো কতখানি সেটা চিহ্নিত করা হয়েছে কিনা, সাশ্রয় কেমনভাবে করা হবে সেটা আমরা জানি কিনা। কিছু কিছু সমস্যার কথা যেটা আমরা বললাম বাইরের কারণেই হয়েছে, সেইগুলো মোকাবেলা করার জন্য কোনো নীল নকশা আমাদের আছে কিনা, কি করে আমরা সেগুলো মোকাবেলা করব। আমরা এখনও জানি না যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে
উত্তরণের জন্য আমরা সেটা স্থগিত করার জন্য যে আবেদন করেছি জাতিসংঘে, তার ফলাফল কি? 3 বছরের জন্য। হ্যাঁ, 3 বছরের জন্য। তো সেইগুলোর জন্য তো আমাদের প্রস্তুতি কিন্তু আমরা যদি দরকার। নিজেরা উত্তরণ করতে না চাই, জাতিসংঘ তার চাপিয়ে দিতে পারবে না, না। নিশ্চয়ই চাপিয়ে দিতে পারবে না, নিশ্চয়ই সেটা চাপিয়ে দিতে পারবে না। কিন্তু উত্তরণ যদি আমরা না করি, তাহলে পরে একটা হচ্ছে ভাবমূর্তির বিষয় আছে, আরেকটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির শক্তি এবং এর ভিত্তি কতখানি মজবুত সেটা সম্পর্কে একটা সংশয় তৈরি হতে পারে বিশ্বে। আর তৃতীয় হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে একটা গ্রহণযোগ্যতার বিষয়ও তখন চলে আসতে পারে। তো সেইগুলো সবসময় যে অর্থনৈতিক তা নয়, তার সঙ্গে অন্যান্য বিষয়ও জড়িত থাকে। কিন্তু যে কোনো দেশেরই তো একটা আশা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি বর্তমানে যে অবস্থায় আছি তার থেকে উপরে উঠে যাব, আমি চিরকাল স্বল্পোন্নত দেশে থাকবো না। এবছরই নেপাল এবং লাওয়ের কথা হচ্ছে তারা একটা উত্তরণ ঘটাবে। যদি তাদের উত্তরণ হয়, আমাদের উত্তরণ না হয়, তো সেটারও তো এক ধরনের, আমি বলবো যে মানসিক এক ধরনের ধাক্কা আছে বাংলাদেশি হিসেবে বাংলাদেশের জন্যে। আমরা আশা করি এই মানসিক ধাক্কা এবং অর্থনৈতিক ধাক্কা এবং ইরান মার্কিন যুদ্ধের ধাক্কা কাটিয়ে বাংলাদেশ সামনে এগোবে। ডক্টর সেলিম জাহান, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর সেলিম জাহানের সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।